নমস্কার। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায় পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদের পরবর্তী আলোচ্য বিষয় ধস না নামে যেন, এটা নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা কয়লা খনি, কয়লার ব্যবহার, কয়লার ধোঁয়ার ক্ষতিকর প্রভাব, অ্যাসিড বৃষ্টি এইসব নিয়ে আলোচনা করেছিলাম। এই যে কয়লার উৎপত্তি, এর সাথে পরবর্তী যে আলোচ্য বিষয় যেটা আজকে আলোচনা করছি ধস না নামে যেন, এর একটা সম্পর্ক রয়েছে, সেটা পরে বুঝতে পারবে। প্রথমে আসছি ধস কাকে বলে। তোমাদের পূর্বেই লেখা আমি দিয়ে দিয়েছি, যাই হোক আবার ঘুরে আলোচনা করছি। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক শক্তির প্রভাবে বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক শক্তির প্রভাবে বলতে যেমন ভূমিকম্প হতে পারে, ভূ আলোড়ন হতে পারে, বন্যা, অতিবৃষ্টি, হড়পাবান এইসব হতে পারে। যাই হোক, তো এইসব প্রাকৃতিক শক্তির প্রভাবে বা অন্য কোনো কারণ, অন্য কোনো কারণ বলতে প্রাকৃতিক কারণের বাইরে আর একটা কারণ আছে, মানুষ সৃষ্ট কারণ। যে পাহাড়ি পার্বত্য অঞ্চল বিভিন্ন কাজকর্ম করছে তার প্রভাবেও হতে পারে। যাই হোক, তো এইসব কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের আলগা, উপরিভাগ, ভূপৃষ্ঠের উপরিভাগ মানে ধরো পাহাড় বা পার্বত্য অঞ্চলের পাহাড়ের চূড়া, তো এইগুলো আলগা হয়ে ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসাকে ধস বলে। এটা আরেকবার ঘুরে বলে দিই। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক শক্তির প্রভাবে বা অন্য কোনো কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ আলগা হয়ে ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসাকে ধস বলে। এরপরে আসছে ধসের কারণ কি। ধসের বিভিন্ন কারণ রয়েছে, যেমন ভূমিকম্পের ফলে ধস হতে পারে, বৃষ্টিপাত, তুষারপাতের ফলে ধস হতে পারে, আমরা বলতে মানুষেরা যে পরিকাঠামো নির্মাণ করছে অপরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণের ফলে ধস হতে পারে, খনি অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনের ফলে ধস হতে পারে। এইগুলো হচ্ছে ধসের কারণ। এবার আসছি ধস কিভাবে হয় তার একটা চিত্র আমি তোমাদের সামনে রাখছি। ধস কিভাবে হয়, এটা ধসের কারণ নয়, ধস কিভাবে হয় তার একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে পর্বত, তো ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পে ভূমি কেঁপে ওঠে, কেঁপে ওঠার ফলে ধরো এই এলাকায় একটা ফাটল তৈরি হয়েছে। যখন এই ফাটল তৈরি হলো তখন এই অংশটা কিন্তু আর এখানে থাকবে না, এটা ভূমির ঢাল অনুসারে গড়িয়ে পড়বে, এটা নিচে নেমে আসবে। এই যে এই অঞ্চলটা নিচের দিকে নেমে আসলো, এটাকে বলছে ধস। এবার আসছি
এখানে যদি ঘর বাড়ি থাকে তাহলে কি হবে? মানুষজন, ঘর বাড়ি, গাছপালা, কৃষিক্ষেত্র, চা বাগান ইত্যাদি যদি থাকে, এগুলো কি হবে তাহলে? এটা হচ্ছে ধসের ক্ষতিকর প্রভাব। আচ্ছা, সেটা পরে আলোচনা করব। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধস কিভাবে হয়। আচ্ছা, এরপরে আসছি ধসের ক্ষতিকর প্রভাব। ধসের ফলে ঘর বাড়ি ভেঙে যাবে, মানে যে অঞ্চলে ধস হবে সেই অঞ্চলে যদি কোনো প্রকার ঘর বাড়ি থাকে সেগুলো তো চাপা পড়ে যাবে। ওই ধস যেসব অঞ্চলে হয় সেখানে যদি মানুষজন, জীবজন্তু থাকে সেগুলো মারা যাবে। কৃষিক্ষেত যদি থাকে, কৃষি জমি থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে। ধসের ফলে বনভূমি বা বনজ সম্পদ সেগুলো নষ্ট হয়ে যাবে। আর মানুষ যে পরিকাঠামো নির্মাণ করেছে সেগুলোও ভেঙে পড়বে। এগুলো হচ্ছে ধসের ক্ষতিকর প্রভাব। এরপরে আসছি কিভাবে ধসের মোকাবিলা করবে। প্রথমে বলছি পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে পরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণ করতে হবে, যাতে কোনো প্রকার ভূমির বা পাহাড় পর্বতের ক্ষতি যেন না হয়। সেভাবে পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিকাঠামো নির্মাণ করতে হবে। তারপরে বলছি ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিকাঠামো নির্মাণ না করাই উচিত। মানে যেসব পাহাড়ি পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ঘন ঘন হয় সেই সব এলাকাটাকে বাতিল করা উচিত। খনি অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনের পর যেসব গর্ত বা সুড়ঙ্গ তৈরি হয় সেখানে বালি দিয়ে ভরাট করে দেওয়া উচিত, মানে করে দিতে হয়। আর পাহাড়ি পার্বত্য অঞ্চল এবং খনি অঞ্চলে প্রচুর পরিমাণে উদ্ভিদ লাগাতে হবে। এগুলোর মাধ্যমে ধসের মোকাবিলা করা সম্ভব। এই হলো আজকের আলোচ্য বিষয়। এই ধস থেকে যেসব প্রশ্ন হয় সেগুলো হচ্ছে: ধস কাকে বলে, 2 ধসের কারণ কি, 3 ধসের ক্ষতিকর প্রভাব, 4 কিভাবে ধসের মোকাবিলা করবে। এইগুলো হচ্ছে বাড়ির কাজ, এগুলোই হয়। এবার আসছি এই যে সম্পদের সাথে ধস কথা যুক্ত করা হয়েছে, তার কারণ এটাই যে যে কয়লা তৈরি হলো, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো তৈরি হওয়ার মূলে অনেকটা ধস যুক্ত আছে। আমি বলে নিই, এই যে আমি একটা ছবি এঁকে দেখিয়েছিলাম, এটা পাহাড়ি পার্বত্য অঞ্চল। এবার ধরো এখানে ফাটল হয়ে এইখানে একটা ফাটল তৈরি হলো, এখানে প্রচুর বাড়ি ঘর বা উদ্ভিদ, প্রচুর উদ্ভিদ, এখানে প্রচুর উদ্ভিদ। এবার এই অঞ্চলটা যদি ধসের নিচে নেমে আসে তাহলে এই যে বনভূমি পুরো মাটির তলায় চাপা পড়ে যাবে। এই যে বনভূমি মাটির তলায় যখন চাপা পড়ে থাকবে, দীর্ঘদিন চাপে তাপে সেগুলো কয়লায় পরিণত হবে। তাহলে ধসটাও কয়লা সৃষ্টির একটা অন্যতম কারণ। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ভালো করে মন দিয়ে শুনবে, পড়বে। নমস্কার।